আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, স্বাধীনতার যুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল তা সবারই জানা। এরপরও বাংলাদেশে শুধু তারাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, এমন বিভ্রান্তিকর বক্তব্য মানুষের হাসি পায়। থাকছে বিস্তারিত। তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল। ফিলিস্তিনিদের সমর্থনে সব মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। গাজা জুড়ে ভয়াবহ হামলা, ইসরায়েলের 2 দিনে নিহত 138 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বাড়ালো 2000-এরও বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, স্বাধীনতার যুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল তা সবারই জানা। এরপরও বাংলাদেশে শুধু তারাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, এমন বিভ্রান্তিকর বক্তব্যে মানুষের হাসি পায়। তিনি বলেন, ইসলামপন্থী রাজনৈতিক দলকে প্রশ্ন করতেই চাই, 1971 সালে আপনাদের ভূমিকা কী ছিল? কোন সেক্টরে আপনারা যুদ্ধ করেছেন? এদিকে সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, 15.5 বছরের গণতান্ত্রিক আন্দোলনের পটভূমিতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড, অত্যাচারের বিচার হবে, অথচ গণতান্ত্রিক আন্দোলন নিহত ও গুমের বিচার হবে না, এমন বিভাজন দুঃখজনক। সিলেটের হুমায়ুন রশিদ চট্টগ্রামে বিএনপি পরিবারের উদ্যোগে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, একটি রাজনৈতিক দল ও সেনাবাহিনী কেবল দেশপ্রেমিক, এমন কথা শুনে আমরা বিস্ময় লেগেছে। সেনাবাহিনী দেশপ্রেমিক তাতে কোনো সন্দেহ নেই, কারণ তাদের পূর্বসূরীরা বাঁশ নির্মাণের জীবন বাজি রেখে যুদ্ধ করছেন। সেনা কর্মকর্তা হিসেবে মেজর জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি ছিলেন সেক্টর কমান্ডার, আরও অনেক মেজর সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন। পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, এমনকি 2024 সালের গণ অভ্যুত্থানে সেনাবাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে। তিনি বলেন, ইসলামপন্থী রাজনৈতিক দলকে প্রশ্ন করতে চাই, স্বাধীনতার যুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? কোন সেক্টরে আপনারা যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করছেন? বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল দেশপ্রেমিক নয়, শুধু একটি দল দেশপ্রেমিক। এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে। রিজভী বলেন, আজকে অনেকে অনেক কথা বলছেন। 15.5 বছরের গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই আগস্টে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি, জুলাই আগস্টের হত্যার বিচার 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আস্থা আছে। এ সরকার তো সর্বজনীন। শুধু জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের বিচার হবে। কিন্তু ইলিয়াস আলী গুমের বিচার, চৌধুরী আলম হত্যার বিচার হবে না। 15.5 বছরে যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তাদের অত্যাচারীদের বিচার হবে না। যে কসাইয়ের ভূমিকা পালন করছেন শেখ হাসিনা, সেসব অপরাধের বিচার হবে না। জুলাই আগস্টে আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের হত্যা নির্যাতনের যেমন বিচার হতে হবে, তেমনি গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের জন্য দায়ী ব্যক্তিদেরও বিচার করা হবে। তারা কেন বিচার পাবে না? এ ধরনের বিভাজন হলে দুঃখজনক বলে দাবি করেন রিজভী। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ইসরায়েলে আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তানবুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে ইস্তানবুলের কেন্দ্রস্থলে গালাতা সেতুতে জড়ো হন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। সমাবেশটির আয়োজন করেছিল ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। এতে প্রায় 400টি নাগরিক সমাজ সংস্থা একত্রিত করা হয়। বিক্ষুব্ধটির নেতৃত্ব দেয় তুর্কি যুব ফাউন্ডেশন। সমাবেশের আগে সেতুর দিকে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেশ কিছু বিক্ষোভকারীরা সেতুর কাছাকাছি বন্দরে নৌকা নিয়ে যায় এবং বাকিরা যায় পায়ে হেঁটে। এদিন ভোরে হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ থেকে সুলতানাহমেদ পর্যন্ত সেতুর কাছে ইস্তানবুলের আইনকিক মসজিদগুলোর বাইরে বহু বিক্ষোভকারী জড়ো হন এবং ফজরের নামাজ আদায় করেন। এরপর তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমাজস্থলের দিকে অগ্রসর হন। এ সময় তাদের কাছে গাজায় গণহত্যা বন্ধ করুন এবং
এ সান ইজ রাইজিং লেখা ব্যানার দেখা যায়। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিনবাগ, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমত ফাতিহ কাসির এবং বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত। আরও ছিলেন সাবেক পার্লামেন্ট স্পিকার মোস্তফা সেন্টার অফ ফ্রি কজ পার্টির নেতা জেকেরিয়া ইয়াফিসুগলু এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিরুনাল ইলিম ইয়ামা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং তুর্কি যুব ফাউন্ডেশনের উচ্চ উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছেই না ইসরায়েলি বর্বরতা। গত 2 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 138 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এ নিয়ে প্রায় 15 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 45,000 ছাড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার আগের দিন ছিটমহল জুড়ে ইসরায়েলি হামলায় 77 জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনও বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলে আটক করা গাজায় স্বাস্থ্যসেবা খাতকে নিশ্চিহ্ন করার বৃহত্তর প্রচেষ্টায় অংশ বলে মনে করছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলছেন, বিশ্ব স্বাস্থ্য গাজায় 27টি স্বাস্থ্যকেন্দ্রে 136টি ইসরায়েলি হামলা রেকর্ড করেছে। এতে উল্লেখযোগ্য মৃত্যু ও ধ্বংস হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি 23 লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। এদিকে ইসরায়েলি আগ্রাসনে 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলের নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে। দখলদার দেশটির নিরলস হামলায় এখন পর্যন্ত 45,658 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,08,583 জন।